আসসালামু আলাইকুম উস্তাদ। উস্তাদ আপনার নামটা কি? ইদ্রিস ভাই। উস্তাদ আপনি কত বছর ধরে গাড়ি চালান? 1985 সাল থেকে। আচ্ছা, আপনি প্রথম কোন ব্যানারে গাড়ি চালানো শুরু করছেন? ব্যানারে গাড়ি বলতে আমি প্রথম তো লোকাল গাড়ি ড্রাইভার। প্রথম আমি মনে করেন এসটি কন্ট্রাক্টারি করছি আমাদের ঢাকা রোডে, টাকা রোডে এসটি কন্ট্রাক্টারি করলাম। আবার এই যে আমার সিটিতে করলাম, আবার ড্রাইভারি করলাম কাঠবড়ি বাস থেকে ড্রাইভার। আচ্ছা, সিটিতে। তারপরে প্রথম আমি মেট্রো গাড়ি চালাচ্ছি, তারপরে আমাদের চ্যালেঞ্জার চালালাম, চ্যালেঞ্জার পরে সৌদিয়া। চ্যালেঞ্জারের পরে সৌদিয়া। কারণ আমার তখন চ্যালেঞ্জার গাড়িটা খুব ডিমান্ড ছিল, মানুষের আকর্ষণ ছিল ভালো। এই 36 সিট 32 সিট এগুলো চ্যালেঞ্জার আনিয়েছে, ডলফিন চ্যালেঞ্জার। গাড়ির মান পরিবর্তনের দিক দিয়ে আর কি গাইড সিস্টেম চ্যালেঞ্জার থেকে চ্যালেঞ্জার রুচি ছিল আলিদের। চ্যালেঞ্জার তো একটা রুচি, পরিবহন সেক্টর ওই ধরনের রুচি কারো ছিল না, ওইখান থেকে স্টার্ট। চ্যালেঞ্জারে যখন এদের পার্টনার না জিএম ছিল সাগর সাহ একসঙ্গে, এটা চ্যালেঞ্জার আমাদের সাতকানিয়ার দোয়াগাড়ার মালিক মোহাম্মদ আলী সাহ। এখানে একটা দ্বন্দ্ব হয়েছিল, যে কোনো ওদের ব্যবসায়িক ব্যাপার। দ্বন্দ্ব হওয়ার পরে আমরা অনেক ড্রাইভার ছুটি গেল, তা আমি নিজে ছুটি যাই মনে করলাম দেখি সালাম আমার ওস্তাদ সালাই সালাম আমাকে আমাদের সেক্রেটারি হিসাবে মানে একটা ফ্যামিলির সদস্যগুলো 14 সেক্রেটারি হিসাবে বলছে মানে সালাম মাল সব মালিককে বলে দিয়েছিল। ওইখানে তো সালামের যে জিএমটার কিছু বিয়ে দেখে বলি তো আমি যে বেয়াদব কোম্পানি, বেয়াদবের কোনো চাকরি করি নি, বেয়াদব ড্রাইভার চাকরি করি নি, এসটি কন্ট্রাক্টারে ড্রাইভারি কোনো বেয়াদবের আশেপাশে ছিলাম না, কিন্তু এক বেয়াদব চাকরি করবো না এই উদ্দেশ্য না করে মানে ওদের এই কাউন্টার থেকে আমি বাড়ি চলে এসেছি। আমার সৌদিগিরি গাড়ি না, আমার একটা গাড়ি দিয়েছিল 254 নম্বর, 254 একে মডেলের, গাড়ি না একে কত ভিন্ন গাড়ি দিয়েছে। তো আমি আর যাইনি, গাড়ি নেই, কারণ ওই জিএম সাহেবের ব্যবহার খারাপ দেখি গাড়ি যায়নি। এদিকে এসে দাঁড়ালাম ইসলাম মোটরের সামনে। তো ওইখান থেকে আমাকে আমাদের সমবায়, তুমি আমাদের সিনিয়র, হ্যাঁ আইবালি ড্রাইভার করছে, পাকিস্তানি করে সবাই চিনতে, সৌদিয়ার ড্রাইভার। আর সুবান মামা সৌদিয়াতে কোরবানি আছে, সুবান মো টপ করে ওরা আমার 2 হাত সাইড ধরল, মানে বাইক না তুই এখানে দাঁড়িয়ে দিয়েছিস। আমি বলি মামা এই ব্যাপার, আমার মঞ্জুরের বাপ মঞ্জুর আসতে গেলে বা জয়ীর ড্রাইভার মানুষ সাহেবের আত্মীয়, এটা জয়ীর ড্রাইভার আসতে গেলে সালাম চালাই বেলা কত কে তুই সিলিন্ডার না কত না হারাই এখানে আমাদের এখানে গাড়ি চালা এইখানে লো যে সাহেবের সাথে আমাদের সাহেবের সাথে। তখন কিন্তু সৌদিয়ার কোম্পানি নিজেই ড্রাইভার নিত। আচ্ছা, কোনো ওই যে আমলা কামলা সামিস আতাবাড়ি এগুলোর কোনো বাইরে কোনো সিস্টেম আছে না, মালিক ছাড়া কেউ ড্রাইভার নিতে পারতো না। তাহলে আপনি এসালাম থেকে সৌদি না এসালাম ছাড়াই নেই অলরেডি, এদের ব্যবহার দেখে। আচ্ছা, আপনি টোটাল কয়টা ব্যানারে গাড়ি চালাচ্ছেন? আমি সৌদিয়া আর এই নন এসির মধ্যে আর কি চ্যালেঞ্জার, দুটাই সৌদি আর চ্যালেঞ্জার। প্রথম চ্যালেঞ্জার, তারপর সৌদি। আচ্ছা, এরপরে আর কোন গাড়ি চালাইছেন? এরপরে এসি গাড়ি চালাই। এসি গাড়ি কি ব্যানার? এসি গাড়ি প্রথম হলো গ্রিনল্যান্ড ভলভো গাড়িগুলো। হ্যাঁ, প্রথম ভলভো। আচ্ছা, 2000 সেকেন্ড টার্মের গাড়ি আর কি। আচ্ছা, প্রথম গাড়ি 4-5 দিকে হবে না সাইরের প্রথম মাস। আচ্ছা, সাইরের আগে মানে 3-এর লাস্ট মাস। আচ্ছা, আমরা ঢুকছি। এটা হইলো বলবো মারেক 2। হ্যাঁ, মারেক 1-এর যে প্রথম 6 গাড়ি আনছিল ওগুলো না, বুঝতে পারছি। দ্বিতীয় টার্মে 10টা গাড়ি ছিল, তখন থেকে ঢুকছি আমাদের এই কোম্পানি থেকে, সৌদি কোম্পানি থেকে। ট্রাক চলাইতেছি, ভালো লাগতেছে। তার মানে স্ক্যানিয়া হলো, আবার এরা স্ক্যানিও দিল, গ্রিনল্যান্ড স্ক্যানিয়া। হ্যাঁ, ভালো লাগলো এদের কাছে। আমাদের সাহায্য তো ওইখানেও ট্রেডিং দিলাম, বলবো তো ট্রেডিং দিলাম, এদেরকেও ভালো লাগলো, আমরা ভালো মেলা দিন ওদের এখানে ছিলাম। RM2 গাড়ি যখন বাংলাদেশ আইলো প্রথম সিলিকলেনে, তখন আমার কি শখ হইলো RM2 চালাবে। RM2-র মালিক বেশিও কয়েছে সিটাঙের লোক, মানে আমার ওখানে চা খাইতেছে, আমাদের ভাই বন্ধুরা আছে, চার ডান মেঘে উনি বললো ইদিস সিটাং বলা হলো, সিটাঙের গাড়ি চলে ডাকে মালিকের গাড়ি, মানে আমার একটা আগ্রহ আবেগের সাথে একটা কথা বললো। তো আর যে বন্ধুরা ছিল তারা বলছে এই দিস কী বলতেছে দেখতেছ সাহেব সাহেব, আর সাহেব সাহেবের মনের আক্ষেপটা বললো আর কি। আমারও তো একটা রুচি আছে, আমি তো গেলেন চালাইতেছি, ভালো আছি, কথা না চালো নতুন গাড়ি।
একটু চালাইলাম। সিলটিয়ানে গেছে গ্রিন লাইন থেকে। হ্যাঁ, গ্রিন লাইন থেকে। তারপরে কোন কোন ব্যানার চালাইছেন? আরামটা চালাইছি না, আর অন্য কোনো ব্যানারে যায়নি আমি এরকম। তার বাস্তে এর থেকে আবার গ্রিন লাইন, আবার গ্রিন লাইন। হ্যাঁ স্ক্যানিয়ে চালাইলাম। তারপরে আবার ওইখান থেকে ফেস্টাবল মাঝখান দিয়ে আবার আমাদের মার্সিডিসের গাড়ি আইলো, সৌদিয়া মার্সিডিজ। মার্সিডিসের জয়েন্ট সার্ভিসে। ওইখান থেকে গাড়ি বাইরে করছিলাম, মাস 2 মাস চালায় আবার চলে গেছে। এখানে আর ওখানে অনেক পার্থক্য জিনিসটা ইনকামের দিক দিয়ে আমাদের টিপ কম হয়ে দিকে। তাহলে সৌদিয়া এসালাম ছেড়ে আবার ইসে গেছেন গ্রিন লাইনে। আচ্ছা আর ওইখানে টিপ বেশি, টিপ পাইতাম আচ্ছা। দৈনিক, মানে 3 সিঙ্গেল গাড়ি করতে আমরা ড্রাইভার হয়তো মাঝে মাঝে 4 সিঙ্গেলও চালাইছি। মেনটেন্যান্সই ছিল ভালো, পারফেক্ট, চাইতে মাত্র কিছু আমাদের রুচিসম্মত যা চাইতাম তা পাইতাম। বুঝতে পারছি। এখানে অনেক শর্ট ছিল, এটা এখনও শর্ট আছে। যা হোক, এখন ওইখান থেকে ভালো চালাইতে হুন্দাই গাড়ি এলো। আমি স্টক করছিলাম, স্টক করার পর মাস 2 মাস ডাক্তার আমার ভয় লাগালো গিরলেনি, গাড়ি চালাইলাম না। না চালাইতে তো হুন্দাই গাড়ি যখন আইলো, দেশ ট্রাভেলসে আইলো, রিল্যাক্সে আইলো, টিয়ার ট্রাভেলসে আইলো, অনেক রিকোয়েস্ট করলো আমি গ্রিন লাইন ছাড়ি জানি গ্রিন লাইনের। এর মধ্যে হানিফের গাড়ি যখন মাল্টি গাড়িগুলো এলো, মাল্টি গাড়িগুলো উদ্বোধন করছে। আচ্ছা 18 মাস বরাবর চালাইছি আমি, 18 মাস কি 19 মাস। 18 মাস। হ্যাঁ 18 মাস কি 19 মাস চালাইছি গাড়িগুলো। এটা কত সালের দিকে? মাল্টি গাড়িগুলো এটা সালটা পুরো তখন, আচ্ছা সমস্যা নেই। তো 9-10 অর্থাৎ আওয়ামী লীগ সরকার দ্বিতীয়টা আর আমার বুঝতে পারছি। তখন গেল ওগুলো চলার পরে তো আবার এই ইয়াতে চলে এলাম আমাদের গ্রিন লাইনে আবার। আচ্ছা আবার গ্রিন লাইনে গ্রিন লাইন চলে গেছে ওদের এখানে, মানে আমিনবাজ দেওয়া আসা কতগুলো যাবেন না, চলে এলাম। এমনি কোনো সমস্যা ছিল না, মালিক খুব ভালো, মালিকে ভালো জানতো আমার সিটাঙ্গের ড্রাইভারদের মধ্যে। হ্যাঁ এখনও মালিক আমার নামটা মুখস্থ আছে। আমাদের গ্রিন লাইন গ্যারেজে গেছে যে আইসি ইঞ্জিন বসানোর জন্য, আমি সালাম দেওয়ার আগে উনি আমাকে জবাব দিই, ইদ্রিস মিয়া কেমন আছো? পরে আমি ওনার সালাম দিই কবি সাহেবকে। উনি তো আমাদের মালিক আবার আমাদের শ্রমিক নেতা, দুদিকে সম্মানপ্রাপ্ত। মালিক হিসেবে এটা আমি উনি কর্মচারী, আর ওদিকে হলে আমার সমবায় হিসেবে আমার নেতা, দুটো দিক দিয়ে উনি সম্মানপ্রাপ্ত। যা হোক আমাকে উনি ইশারা দিল ওনার গাড়িতে যাওয়া, অফিসে যাওয়ার জন্য বললাম ওর মানে গাড়ি চালাই বললাম, আমি বুঝতে পারছি। কিন্তু চালাইতে সেই অবস্থায় হঠাৎ একটা ঘটনা হইলো, আমি এরকম একটা বিপ করলাম। বিপ করার পরে আমি তো কোনো কোম্পানির বিরুদ্ধে বলি নাই, শুধু আমাদের অধিকার বা তৎকালীন স্বৈরাচার সরকার শেখ হাসিনার দ্রব্যমূল্য লাগামহীন আয় ব্যয়ের সাথে মিল ছিল না, টাকার কোনো মানে ছিল না, এমন পর্যায়ে চলে গেছে। মানে দিন আনে দিন খাওয়ার মতো, দুইটা ঈদ আসলে আমাদের কর্জা লয়ে যায়, ঈদ আমাদের জন্য অভিশাপ হয়ে যায়। এগুলো মানে আমি বিপ করছিলাম এবং ইন্স্যুরেন্স নিয়ে বিপ করছিলাম। ইন্স্যুরেন্স আগে গাড়ির সাইডে লেখা থাকতো যাত্রী এবং চালক সহকারে প্রথম শ্রেণীর বিমা করতে হয়। বিমার শব্দটাই নাই, বিমাই নেই। আগে বিমা ছিল, এখন নাই। না কমপ্লিট। এটা তো সব বছরের জন্য বিমা প্রযোজ্য। মায়ের পেটে যা আছে এটারও বিমা আছে, পিঠে থাকলে এটারও বিমা আছে, সব বছর। আর আমাদের যে পেটে পিঠে তো দুনিয়ায় যারা চলতেছে মানুষ, 18 কোটি মানুষের মধ্যে 18 লাখ মানুষের বিমা আছে কিনা সন্দেহ। বুঝতে পারছি। এখন বিমাটাও চলে গেল, বিভিন্ন সুযোগ সুবিধা আমাদের ক্যাটাগরি, আমরা কোন ক্যাটাগরি কর্মচারী, বাংলাদেশ সরকার একটা, বাংলাদেশ পরিবহন সংস্থা একটা সংস্থা আছে, ওদেরকে ড্রাইভার যদি নিয়োগ দেয়, কোন ক্যাটাগরিতে নিয়োগ দেয়, কী সুযোগ সুবিধা আছে। তো আমরাও তো ওই ধরনের একজন ড্রাইভার, আমাদের ওগুলো নাই, আমাদের নিয়োগপত্র নাই। সরকারের আমরা নিয়োগপত্র একটা আন্দোলন করছিলাম, আমরা সাকসেস হয়েছি, একসাথে মান নিয়েছি। এবং আমাদের রোড পারমিট, ড্রাইভিং লাইসেন্স নিয়োগপত্র ছাড়া রোড পারমিট সরকার না দেওয়ার কথা। ওরা তো রোড পারমিট পাইতেছে কেন এটাও জানি না, আর আমাদের নিয়োগপত্র কেন জানে এটাও জানি না। আর আমাদের মধ্যেও চাহিদাটা নাই, আমাদের শ্রমিক লিডাররাও অতটুকু অ্যাডভান্স হতে পারে নাই। এগুলো নিয়ে আলোচনা। আর দুর্ঘটনা নিয়ে। আর বর্তমান যেখানে আমি আছি, আমাদের কোম্পানি খুব সহজ সরল, মানে সৌদিয়া। হ্যাঁ সৌদিয়া, অনেক একজন মানুষ তার কাছে ওরকম। আচ্ছা আঙ্কেল এই বিষয়ে আমরা একটু পরে জানবো, মানে এই বিষয়ে আবার আসতেছি আমরা। দেন এখন হলো আপনি তো এত বছর অনেক পরিবহন গাড়ি চালাচ্ছেন, 1985 সাল থেকে। তো আপনার তো একজন ওস্তাদ ছিল, তো ওনার ওস্তাদ সম্বন্ধে আপনি যদি একটু সংক্ষেপে যদি বলতেন, ওনার পরিচয়, উনি কী করতেন, উনি এখন বেঁচে আছে কিনা।
একটা ওস্তাদ একজন, আমার দ্বিতীয় ওস্তাদ বেশি আছে, প্রথম জনের সাথে কাজ প্রথম জন, হ্যাঁ, উনি মারা গেছে। ওনার লাইসেন্স নম্বর হলো 109, আচ্ছা। ফজলুল ড্রাইভার, বন্দরে বাড়ি। আচ্ছা ওনাকে কাঠবড়ি সিভিল বাস ওনাকে নিয়েছিলাম কেন, ওই উনি যে দরিদ্র বা যে অবস্থানে ছিল, ওনার ঘরে গেছি, আমার তখন মন ওনার প্রতি একটা ইয়ে হয়ে গেল, আবেগ আসে গেল যে আমি যদি উনার সেল হইতাম, ওনার থেকে পরিণত হইতে পারছি না। ওনারা আমি নিয়োগ দিলাম, আমার কোম্পানির কাছে নিয়ে এলাম, চাকরি দিলাম। ওনার ঘর দুয়ার অবস্থা দেখে আমি তো ডাক নিজের বাপ মনে করি, ওনাকে আমি উৎসনা দিতাম। আপডাউন, উনি বয়স্ক মানুষ তো, আর পতঙ্গ আসছেন, আপডাউন করলে উনি নামাই দিতাম, তারপর আমি চালাইতাম, ওনার বেতন ওনাকে দিয়ে দিতাম টুকটাক, মানে আমি এগুলো দিয়ে চলতাম যা পাই। আমার আগ্রহ ছিল আমার কাজটা শিখা। তো আঙ্কেল ওইখান থেকে পরবর্তী আমার দ্বিতীয় উস্তাদ হইলো আমাদের এই আর আন্তর্জেলার জিনিস সেক্রেটারি, আদর্শ সেক্রেটারি, আদর্শ সেক্রেটারি, হ্যাঁ সাবেক আদর্শ সেক্রেটারি। উনি দীর্ঘদিন সেক্রেটারি ছিল, প্রায় আড়াই যুগ। চট্টগ্রামের নাকি? হ্যাঁ চট্টগ্রামের 27-28 বছর সেক্রেটারি ছিল। এখন ওর বোনের জামাই খুব সহজ সরল মানুষ, কারোর সাথে কোনো ঝগড়া জাতি নাই, কারোর সাথে কোনো দেন দরবারে নাই, খুব সহজ সিরিয়াল সোজা মানুষ এবং সভ্য মানুষ। কারণ আমার একটা নীতি ছিল, আমি কোনো বেয়াদব ড্রাইভারের সাথে চাকরি করতাম না, কোনো বেয়াদব কোম্পানির গাড়িতে চাকরি করতাম না, ওইরকম নীতি নিতে। তো আল্লাহ দিলে এই দীর্ঘদিন সৌদিয়ার মালিক যে কোম্পানিগুলো চাকরি করছে, গ্রিন লাইন, সৌদিয়া বা সিলিক লাইনের মালিকগুলো তো সবাই ছিল শিক্ষিত। একটা প্রফেসর, লেকচার প্রফেসর আলম সাহ, আচ্ছা আচ্ছা, সাহিদ সাহ আবহানি প্লেয়ার, মারুফ সাহ মাদারীপুরের আবহানি প্লেয়ার, চুন্নু স্যার আবহানি প্লেয়ার, হ্যাঁ আশিস ভদ্র আবহানি প্লেয়ার, ওরা খুব সুনামধন্য ব্যক্তি। মানে ওনারা কি সিলটানে মালিক, ওনারা কি সিলটানে মালিক ছিল? আকরাম খান ক্রিকেটার, ওদের মন, খেলোয়াড়দের মনটা কিরকম, ওদের মনটা হলো অন্যরকম। তো ওরা শখের সাথে ব্যবসাটা করছে। আচ্ছা, ওনারা সবাই একসাথে পার্টনারশিপ করছে না কোম্পানিটা? সিলটান এটা হলো মানে এক ব্যক্তির মালিকানা না, এটা একসাথে অনেক সব প্লেয়াররা মিলে। আচ্ছা, তারপরে ওই ভালো মালিক দেখে আমি কোনো ওই ড্রাইভারের মালিক, ভালো মালিকের তারা অন্য কোনো শয়তান বা অভদ্র ব্যবহার করে এরকম মালিকের চাকরি গাড়িও চালাই না, এখনও চালাই না। এখন আমার মালিক বর্তমান যে মালিক দিলে গাড়ির ব্যবসার মধ্যে ওনার উপর সিনিয়র এখন আসছে অনেক, মানে সৌদি আন্তর্জেলার মধ্যে বা কক্সবাজারের মধ্যে ওনার উপরে সিনিয়র ব্যবসায়ী, ওনার উপর আর কি অনেক, উনি আমাদের সিনিয়র। উনি যদি চাইতো অনেক বড় পদে যেতে পারতো, ওনার ওই সিনিয়রগুলো উনি চলা ফিরে দেখলে আমরা বুঝতে পারবো না যে উনি আমাদের কোটি কোটি টাকার একটা মালিক, কোটি টাকার মালিক, এরকমই একদম অনেস্ট নর্মাল চলাফিরে, কথাবার্তা। আর দেখলে কেমন আছো, এটা মুখ বড় করে বলবো। মানে আগে আরও ভালো ছিল, এখন তো অনেক দূরত্ব বাড়ি গেছে। মালিকের কিছু লোকজন নিয়োগ দিছে না, তো কোনো কারণে দূরত্ব বাড়ি গেছে। আর এখানে বিশেষ করে আমাদের মালিক বর্তমান সৌদিয়াতে আমরা চাকরি করি, আমি আমার কথা বলবো, মালিক ফেভারিটি এবং আমাদের জিএম সাহেব অন্যরকম একজন মানুষ। আমাদের বর্তমান রানিং জিএম জনাব খুশি সাহেব, উনি অন্যরকম একজন মানুষ। বুঝলেন, উনি মানুষকে মূল্যায়ন করে, ড্রাইভারদেরকে মূল্যায়ন করে, ভালো আর খারাপ বিশ্লেষণ করে, ডিবেট করে, ভালোটারে ভালো মূল্যায়নের মধ্যে থাকে। যথেষ্ট ওনার সুনজর ছিল আমার উপরে। আমার বিভিন্ন রোডে যখন নতুন নতুন রোড উদ্বোধন করে, বিভিন্ন রোডে আমার দিত গাড়ি, নতুন নতুন গাড়ি দিত। তাহলে আপনি ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ছাড়াও এর অন্য রুট, লং রুটের অনেক গাড়ি চালাচ্ছেন তাই না? খুলনাতে উদ্বোধনে, সাতক্ষীরা, বেনাপোলে, আচ্ছা, সিলেটে, চট্টগ্রাম সিলেট, ঢাকা সিলেট। যখন আমরা সৌদিয়া উদ্বোধন, ঢাকা সিলেটের গাড়ির তো মান খুব খারাপ ছিল, সৌদিয়ায় প্রথম শেয়ার করছে ঢাকা সিলেট। বুঝলেন, শেয়ার কোচের মধ্যে নতুন কন্টেস্ট গাড়ির মধ্যে সৌদিয়ায় প্রথম। আচ্ছা আচ্ছা, ওইখানে শুধু উন্নত গাড়ি এমপি সায়দাবাদ নাজিম মুন্নার গাড়ি এমপি ছিল। মানে এটা কি সৌদি আর ওনার গাড়ি? না, ওইখানে ভালো গাড়ি বুঝাইতে চাইলে 45 সিট এমপি পরিবহন। আচ্ছা, এমপি পরিবহন। হ্যাঁ, এমপি পরিবহনটা হইলো এটা মানে লোকাল এখন এমপি না, এটা হলো নাজিম মুন্নার ছিল এখন তো সায়দাবাদের কেনার। আচ্ছা, বুঝতে পারছি, এরশাদের আমলে। ও, এরশাদের আমল অনেক আগে। তারপরে জিয়ার আমল পাল্টাই আর দল পাল্টাই, এগুলোর কোনো
নিজ থেকে কোনো দল নেই যারা এইসব এগুলো করে। তো আঙ্কেল আপনি তো অনেক কোম্পানি গাড়ি চালান, যেমন চ্যালেঞ্জার, সৌদিয়া, গ্রিন লাইন, সিল্ক লাইন, ডেস ট্রাভেলস, ইউনিক, অনেক গাড়ি চালাচ্ছে। তার মধ্যে আপনার কোন কোম্পানিটা সব থেকে বেশি ভালো মনে হয়েছে? কোন কোম্পানির ম্যানেজমেন্ট খুব ভালো? বিশেষ করে আমার দুইটাই আন্তরিকভাবে, এটা একটা হলো গ্রিনল্যান্ড আর একটা হলো সৌদিয়া। গ্রিনল্যান্ড আর সৌদিয়া, এই দুইটা কোম্পানিকে আমি আন্তরিকভাবে মানি রাখি। কেন, কারণটা যদি বলতেন একটু। আমাদের এদের গ্রিনল্যান্ড তো আগের মালিক নাই, হাজি সাহেব। গ্রিনল্যান্ডের মেনটেন্যান্স এবং গাড়ির প্রতি হাজি সাহেবের যে একটা আন্তরিকতা ছিল, আর হাজি সাহেব বিশেষ করে আমাদের সিটার ড্রাইভারদেরকে মূল্য এবং সম্মান পাইছে, অনেক এরকমভাবে সম্মান এসেছিলাম। এবং আমার অসুস্থ অবস্থায়, আমি যদি দুইবার অসুস্থ হয়েছি, আমার অসুস্থ সাহায্য সহিতে করছে ভালো, মানে হাজি সাহেব গ্রিন লাইনের। আচ্ছা আচ্ছা। আমার দুইবার অসুস্থ হয়েছিলাম, স্ট্রোক করছিলাম, আমার সম্মান করছে বা আমার খোঁজখবর নিচ্ছে, আমার সাহায্য সহিতে করছে। সৌদিয়া মালিক মনে করেন যখন আমার তখন তো জোয়ান না আমি, তখন সৌদিয়া মালিকের দেশভাবে মূল্যায়ন করছে, ভালো খারাপ দেখে একটা আলিদা একটা আন্তরিকতা ছিল সৌদিয়ার মালিকের কাছে। ওই ছিল সৌদিয়ার মালিক, এখনো ওই সৌদিয়ার মালিকই আছে, পরিবর্তন কিছু হয় না। আচ্ছা আচ্ছা, বুঝলেন না? মানে মানুষ না বড় লোক হইলে বা একটু সরে যায় বা এখনো দেখলে সালাম দেখে, জিজ্ঞেস করে ভালো আছে নাকি। অনেক মালিক তো ড্রাইভারদের সুযোগও দেয় না এরকম। জি, গ্রিন লাইনের মালিকও ছিল, সিল্ক লাইনের মালিকও ছিল, এই আপনার আমাদের সৌদিয়ার মালিকও সেম। তার মধ্যে সৌদিয়ার মালিকটা হলো বেশি আন্তরিকতা, কেন আমাদের তৎকালীন অবস্থা যে ড্রাইভারগুলো ছিল, আমাদের সমবয়সী, আমাদের সিনিয়ররা, জি, ড্রাইভারদের যে সম্মান, এটা ওই সম্মান মালিকের দিছে, এবং মালিকের যে সম্মান, মালিকের জন্য ড্রাইভারদের প্রয়োজনে রক্ত দিছে, এরকম অবস্থা ছিল। মালিক আর ড্রাইভার একই পরিবারের মতো একটা সম্পর্ক ছিল। তো আঙ্কেল আপনি তো এত বছর ড্রাইভিং ক্যারিয়ারে আপনি বাংলাদেশে অনেক রুটে গাড়ি চালাইছেন, তাই না? তো আপনার কাছে কোন রুটটা মনে হয়েছে ড্রাইভার একটু বেশি তাফালিং করে, বেশি রাত চালায়? যেমন আপনি উত্তরবঙ্গ চালাইছেন, দক্ষিণে চালাচ্ছেন, চট্টগ্রামে চালাচ্ছে, মানে মাথা গরম আর কি, বেশি পারাপারি করে, রাত চালায়। মনে করেন যেমন অনেকে আবার উত্তরবঙ্গের গাড়িগুলো অনেক রাত চালায়। আমাদের বর্তমানও যখন আগে সিঙ্গেল রুট ছিল, জি, ঢাকা সিটটা অনেক কমিট আছে, অনেক কমিটমেন্ট দিকে গাড়ি চালাইতে হয় ঢাকা চট্টগ্রাম। মানে তখন ঢাকা চট্টগ্রাম গাড়ি রাত চালাইতো না, কমিটমেন্ট দিয়ে, অর্থাৎ এটা ধৈর্য সহকারে জবাবদি করে গাড়ি চালাইতে। আচ্ছা আচ্ছা। কারণ মনে করেন বরিশাল রোড, এগুলো বলার বিষয় না। ওই ফেরির জন্য, ফেরি হোক আর আনফেরি হোক, হ্যাঁ, দেন ফেরির হেপার গেলে কি ফাটুরিয়াঘাট থেকে আরিসাঘাট, আমি আরিসাঘাট থেকে ওগুলো আমাদের সৌদিয়া নিয়ে গেছে। ফাটুরিয়া তো দৌলদিয়া আর কি, ফাটুরিয়া দৌলদিয়া, আর আবার আলুসিয়া আরিসা দৌলদিয়া। তারপরে ওই দেখতাম এরা ফেরি পার হইলে আল্লাহ রাব্বিল আলামিন তাদের কি শক্তি আসে যায়, গাড়ির বল হয়, মানে যে গাড়ির শক্তি নাই, অথচ এটার সাথে বাড়াবাড়ি আরো অনেক, মানে বেশি পারাপারি করে। কেন এটা করে, কেন এই ট্রেন্ডিংটা কেন তাদের ভিতরে চলতো? ট্রেনটা কেন আসে এটা বুঝতে পারি না, বুঝতে পারি না। মানে আমরা এখান থেকে গেলে আমরা চিন্তা করি আরেকটা, এইখানে আমার দেশ না, বাড়ি না, ঘর না, আমরা কীভাবে ভদ্রতার সাথে যাবো, ভদ্রতার সাথে, অর্থাৎ আমাদের সম্মানটা যেন যেই জায়গায় যায় ওই জায়গায় যেন রক্ষা হয়, এবং যাত্রীও যেন সম্মান দেয়, বুঝতে পারে যে না এদের ক্যাটাগরি আর চিটাঙের ড্রাইভারদের ক্যাটাগরি পার্থক্য আছে। আচ্ছা আচ্ছা, এটা যেন বুঝতে পারে, আমরা এইভাবে চলতাম, ওদের মতো করে আমরা চলতাম। তাছাড়াও আমি এটাও শুনেছি যে মানে তখন তো ফেরি চলতো, ফেরি মানে কে কার আগে যাবে এই জন্য নাকি পারাপারি হইতো আগে মেয়েছিল মনে আধা ঘন্টা মেয়ে, 1 ঘন্টা মেয়ে, এমন হচ্ছে কি একদিনে মিস হইতো, ঈদ মৌসুম বা পূজা মৌসুম, মানে ওই ধরনের ঘটনাও গেছে। একদিন জামা আসলে আমরা যমুনা দিয়ে যমুনা ব্রিজ হওয়ার পরে পাটুরিয়ার থেকে দৌলদিয়ার থেকে ঘুরে যমুনা ব্রিজ দিয়ে গেছি না, এই অবস্থা। মামা তো বলার বিষয়, মামা তো সিরিয়াস অবস্থা, ঘন্টার পর ঘন্টা। ওইগুলি মনে করে কি আমি জীবন দিয়ে দেবো, কোম্পানির গাড়ির ক্ষতি করবো। আমি তো এমনও দেখছি ফেরির পল্টন ওঠার আগে এক গাড়ির আর গাড়ির সাইডে দিয়ে ফেলাই গেছি, ফালাইও দিচ্ছে। আল্লাহ আল্লাহ, ওইরকম পরিস্থিতি, কেউ কারোর আগে দিয়ে যাইতে পারে না। ওইটা হলো প্রশাসন নিয়ন্ত্রণের কারণে, প্রশাসনের একটা নিয়ন্ত্রণ ওইখানে আছে, ফেরিঘাটে পুলিশ আছে, ভলান্টিয়ার আছে, হ্যাঁ,
মালিক কর্তৃপক্ষের লোক নিয়োগ করে, কিন্তু ওগুলোর দিক নির্দেশনা মানে আমরা চলি, তারা ব্যান্ডের গাড়িগুলো চলে। আর যেগুলো সেফটি গাড়ি, ওদের কোনো দুঃখ দরদ নাই গাড়ি, হ্যাঁ লোকাল সার্ভিসের মতো চলে, ওদের সিস্টেম আদর্শ আলি দেয়, এরা এদের মতো করে চালায়, এদের সাথে আমরা পাল্টা দিতে হয়। সব কি আর আমার মতো আর আপনার মতো ঠিকানাও মাধ্যমে হয়, পাল্টা পাল্টা হয়ে যায়, এই অবস্থা অনেক ঘটনা ঘটে যায়। এখন কি আপনি রোড পেনশন করেন ঠিক না, সব রোডেই, কিন্তু মূলত আমাদের মধ্যে আমাদের চরিত্র বৈষম্য আসবে, আমাদের মধ্যে সমঝোতা আসবে, আমাদের মধ্যে আদর্শভিত্তিক চালক হতে হবে, মানুষের জীবনের প্রতি মায়া থাকতে হবে। আমারটা না, শুধু আমার পিছনে তারা আছে, আমার মালিকের সম্পদ ওইটার প্রতি মায়া থাকতে হবে। কারণ ওই সম্পদ মালিকে করছে বিদায়, আল্লাহ ওনাকে তৌফিক দিছে, ওইটা করছে বিদায়, আর ওইটা করি আমি খাইতেছি। অবশ্যই আমার পিছনে আছে না, আমার দাল বাচ্চারা আছে না, মা বাপরা আছে না, বউ বাচ্চারা আছে না, ওরাও চলতেছে। মালিক কিন্তু আল্লাহ, আপনার মালিকের মালিকও আল্লাহ, আমার মালিকও আল্লাহ, রিজিক মালিকেরটাও আল্লাহ, আমারটাও আল্লাহ। কিন্তু আমাদের মধ্যে সমাজ তো গড়ে তুলতে হবে, সমাজের মানে তুলতে হবে। আমার মুনিফের জিনিসটা যদি আমি ক্ষতি করি, মুনিফ তো আমাকে ক্ষতি করার জন্য জানি, আদর্শভিত্তিক আদর করে রাখার জন্য, ওটা গড়ি খাইবে লাগিস, আমরা ওই জিনিসটা মনে রাখে না। আমাদের চাকরি নেওয়ার আগে অনেক গরিবসি হয়, অনেক কিছু বলে, চাকরি নিলে আর ও আর ওইটার দিকে মনে থাকে না যে কী বলিয়েছে কি জায়গায়, এটা মনে হয়। তো আঙ্কেল, আপনি তো অনেক বছর ধরে গাড়ি চালাচ্ছেন, তাই না? আপনার চোখের সামনে কোনো ভৌতিক ঘটনা ঘটে নাই, মানে ভূতের ঘটনা, জিন ভূত এইরকম কোনো অস্বাভাবিক ঘটনা দেখছেন রাত্রে গাড়ি চালানোর সময়? যেমন এক রাস্তা 3 মাথা হয়ে যায়, বা এগুলো আমি দেখি নাই কোনোদিন আল্লাহ। কিন্তু আমার 2টা ঘটনা, একটা ঘটনা হইল তো কি বাস্তব, আর একটা ঘটনা অবাস্তব। সিলেট যাইতেছি রাত্রেবেলা, কুয়াশা, ওর কুয়াশা, এই 10-7-এর মধ্যে কিছু দেখা যায় না, মানে আমার হেডলাইটে কোনো কাজ করতে যায় না। হঠাৎ দেখি একটা ঘোড়া ঘুমাইতেছে রাস্তার মাঝখানে, একদম মিডলে, ফুল মিডলে, ডানে বামে না, ফুল মিডল ঘুমাইতেছে। আমি দাঁড়াই গেছি গাড়ি, মনে করেন আমি কত 20-30-এর, আমাদের ড্রাইভারের একটা ছায়া থাকে, চোখের মধ্যে একটা ছায়া আছে, যে কোনো কিছু থাকো না দেখি অন্ধকার চালাইতে, ওরা কুয়াশার মধ্যে গাড়ি চালাই যাইতেছি না, ওই ছায়াটা বললো সুপারভাইজার ঘুমাইতেছে, হেল্পার ডাক্কায় রাখিয়ে দিলাম। আমি দেখি কি দেখতো, ওই কই হেরা দেখতেছে না, আমি দেখতেছি ও একটা গোড়া দেখা যায় একটা, বুঝলেন? আচ্ছা গেল কক্সবাজার রোডে রবার বাগান বলে আর কি, রশিদপুর বলে। একটা লোক উলঙ্গ হঠাৎ এক হাত উপর দিকে উড়ে গেল, আর এক হাত এক পার মেয়ে দাঁড়িয়ে গেল। দেখলাম আমি হেল্পার সুরেতে শেয়ার করার আগে ছট করে চলে গেল। এই 2টা জিনিস আমার স্মরণীয় ঘটনা, আমি রাস্তা দেখলাম। আচ্ছা, আপনি তো এত বছর ধরে গাড়ি চালান, আচ্ছা আপনি তো এত বছর ধরে গাড়ি চালান, আপনার চোখের সামনে কোনো দুর্ঘটনা ঘটতে দেখেছেন? অনেক, যদি 1-2টা যদি বলতেন আমাদের সামনে। মেলা এগুলো তো চোখের সামনে অনেক দেখছি। আমাদের ড্রাইভারদের আমি এরকম বলছি যে কি আল্লাহরা ডাক, মা বাবারা ডাকিস, ও মারে ও বাপরে শিক্ষারায়, তা আমি ব্যারেক করে এরকমও বলি যে বেটা আল্লাহ সৃষ্টিকর্তার ডাক, তোর কোথাও ডাক, মা বাবা তোর বাঁচার জন্য কোথাও স্মরণ কর, মানে ও মারে দিদি ভিডিও করিস, মারে বাপরে তো মা বাপের কাম কি কেন, আল্লাহর নাম ভুলে গেছে, হারাম খোর, বুঝলেন, হারাম খাইতে যেতে। কারণ এরা তো ঘর থেকে বাড়িতে চুরি স্টার্ট, আমাদের তেল চুরি, মাল চুরি, রড চুরি, যা চুরি আছে চুরিই করি। আমাদের সুরের খাতার নাম লাগাইছে আমরা ড্রাইভার, শ্রমিকরা, ড্রাইভার স্টাফ, জানেন। ভালো লোক থাকলেই তো ওদের সাথে শেয়ারদার সব, কারণ একজনেরও তো বলবে না, বললে আমারও বলবে, আপনারও বলবে, বুঝলেন। তো আঙ্কেল, আপনি তো অনেক, আমাদের এগোতি, আমাদের বরকত, সৎ রুজি। একজন প্রাইমারি স্কুলের মাস্টার, সে আমার থেকে 3 গুণ বেতন কম পায়। হ্যাঁ, সে কীভাবে চলাতে আশাক পোশাক দেখিয়ে, মানে আপনার থেকে 3 গুণ বেতন কম পায় একটা প্রাইমারি স্কুলের মাস্টার? হ্যাঁ, কম পায়। আচ্ছা, আমি যদি 50,000 টাকা কামাই, এ পাই 25,000 টাকা, আচ্ছা 22,000 টাকা। আচ্ছা আচ্ছা, তার চলা আশাক পোশাক, তার ফ্যামিলি স্ট্যাটাস দেখেন। আর আমি 50,000 টাকা কামাই, আমার ফ্যামিলি, আমার চলাফেরা, আমার আশাক পোশাক, আমার আসার ব্যাপারটা দেখেন কত জিনিসটা। কারণটা কি? আমাদের মধ্যে নিশ্চয় কারো অভিশাপ আছে হয়তো, হ্যাঁ, এটাই আমি ধারণা করি। সবাই আমার মতো যদি সব ভাই যদি বুঝে, জি, ইনশাল্লাহ
পরিবর্তন আসে যাবে অবশ্যই অবশ্যই। কারণ আমরা হইলাম রাষ্ট্র চালিকা শক্তি, ওরা মূর্খ হইতে পারি। সচিবালয়তে সচিবরা চাকরি করে শিক্ষিত হয়ে, এরা শিক্ষিত, কিন্তু তারা শিক্ষিত হয়ে যে অশিক্ষিত সে কাজ খারাপ করে। 18 কোটি মানুষ আমরা যে এই দেশ, জনসমগ্র দেশ, ওই 18 কোটি মানুষের সাথে ওরা প্রতারণা করে, কিন্তু আমরা করি না। আমরা বরঞ্চ 18 কোটি মানুষের সেবক। জি জি। যেই চট্টগ্রাম থেকে খুলনা নিয়ে যায়, খুলনা থেকে সিলেট নিয়ে যায়, সিলেট থেকে আবার কক্সবাজার নিয়ে যায়, এইভাবে আমরা মানুষ সেবক হিসেবে কাজ করি। আমাদের ঘাম এ রক্ত চলে, রক্ত দিয়ে এ দেশ চলে। ওইটা কিন্তু আমাদের প্রতি সরকার, রাষ্ট্র মূল্য বরং আমাদের প্রতি করের বোঝা চাপাই দিছে। কি করের বোঝা জানেন? পৃথিবীর মাঝে ফাস্টফুডের ফাঁসাদ 5 ফিট, ফাঁসাদ, এটা আমি জানি না, এটা 5 ফুট বলে, আমি কোনোদিন বিদেশ যাইনি। আচ্ছা আচ্ছা। এটা ফাস্টফুডের অর্থটা কি? 5 বছরে রেনু হয়, অ্যাডভান্স টাকা নেই, কিন্তু তার দ্বিতীয়ত আমাদের ড্রাইভিং লাইসেন্স থেকে আমি কোনো ট্রেড লাইসেন্স, কোনো দলিলপত্র, কোনো জায়গায় অগ্রিম কোনো টাকা দিছি বলে কোনো রেকর্ড নেই, কোনো এনবিআর ট্যাক্স খাজনা, ব্যবসায়ী থেকে শুরু করে যেখান থেকে নেন। আমাদের ড্রাইভিং, আমরা গরিব, আমাদের 5 বছর নিয়ে যায়। 5 বছরের জায়গায় যদি আমি 6 মাস চাকরি করি, আমি মারা যাই, আমার টাকাটা কি আমার ফেরত দিবে? কেন? আমরা যখন জিপিউ থেকে সাইন স্টাম্প রেভিনিউ স্টাম্পের মধ্যে রেনু করে দিতাম, 15 টাকা দিতাম, 5 টাকা মাস্টারের বুক সাহায্য দিতাম। এখন আমাদের একে একে তরে নির্যাতনের চাকরি কুয়ে নিয়ে আজকে 1.5 বছর 2 বছর গিয়ে এখনো কার্ডও তো পাইনি। আমি যাইতে আর আসতে আসি, একদিন চাকরি কুয়ে নিয়ে যায়, খরচা যায় একটা লাইসেন্স রেনু করতে, মানে সুব্যবস্থা তো দূরের কথা, সৎ ব্যবহার দূরের কথা, মানে আমাদের সহজভাবে সরলভাবে পাওয়ার ব্যবস্থা নাই। 1.5 বছর এখনো কার্ড পাইনি। এর মধ্যে আবার ফিস 2700 টাকার মধ্যে 32700, কত হয় দেখেন, 3 গুণ বুঝতেছি বেশি, প্রায় 90,000-এর কাছাকাছি এরকম। 9,000, 27,000 টাকা, 27,000, ঠিক আছে। ডোপ টেস্ট। আরে আমি একটা কোম্পানিতে চাকরি করি, পাবলিক কোম্পানি, যে কোম্পানি সৌদি হোক, গ্রিন লাইন হোক, অ্যাসালাম হোক, যেই হোক, ব্যক্তি বিশেষভাবে ও আমাকে নিতেছে দেখে শুনে, নাহলে ওরা আমার ব্যাক রেকর্ড দেখলে চাকরি দিবে না। কিন্তু সরকারি চাকরিতে যারা নিয়োগ দেওয়া হয়, যারা নেয়, সরকারে নেয় না, সরকারের আরেকজন কর্মকর্তা আরেকজন কর্মচারী নিয়োগ করে, ওদের মধ্যে ডোপ টেস্ট নাই। ডোপ টেস্ট নাই না, আমাদের মধ্যে ডোপ টেস্ট হয়েছে। কেন? কি অপরাধ? আমরা কি সবাই মদতি, সবাই গান্ধারি? ডোপ টেস্টের নামে যে হয়রানিটা করে, ডেটের মধ্যে কাটছিরি করে। আপনার লাইসেন্সের ডেট আছে 3 মাস, আপনার ডোপ টেস্ট করে এবার ডেট দিয়ে রাখছে যে 4 মাস। আপনার গাড়িটা আছে কীভাবে চালাবেন? টেস্টিং নিয়ে লাগছে আর 2 মাস পর, আপনার গাড়ি হতে আপনার টাকা দিয়ে ডেট আর্লি করতে হয়। অনেক ঝামেলা এগুলো, মানে যত আইন করছে আমাদের উপর তত, মানে আমি মনে করি শোষণ। বুঝতে পারছি, সরকার একটা সাধারণ ড্রাইভারদের উপর একটা শোষণ নীতি স্ট্যাম্প চালাচ্ছে। এটা যদি আপনারা মিডিয়ার মধ্যে ধরে তোলেন, 5 বছর এবং লাইসেন্সের যে ইস্যুটা, মানে ওরা যে বলে দেখি আমরা মেসেজ পাঠাবো, মেসেজ তো দূরের কথা, যে কাগজের মধ্যে লিখি যে আমি আপনার দেখাতে পারবো আমার সঙ্গে আছে লাইসেন্স, ইয়া 5 বার এই পর্যন্ত গেছি আর আসছি, খালি ডেট বারে আনছে। আচ্ছা, 5 বার আমার গাড়ি ভাড়া গেছে না, 100 করে 500 টাকা, চাকরি করে নিয়ে যায়নি 2-1 বার গেল সামনে। তাহলে অতিরিক্ত ফিস, ডোপ টেস্টের নামে যে 900 টাকার ডাক্তারের ফিস, প্রফেসরের ফিস কত? আমরা যে পেশেন্টদের প্রফেসরের কাছে পেশেন্ট যায়, ওর ফিস কত? এখানে ডোপ টেস্টের জন্য হেসাবটা টেস্ট করবে, ওইখানে 900 টাকা ফিস, 2000 টাকা লাগে। এগুলো কি আমাদের কি বিপ্লব বলতে কিছু নেই? ট্রেড ইউনিয়ন বলতে বিপ্লব, ট্রেড ইউনিয়ন বলতে কি বিপ্লব মানে প্রতিবাদ, প্রতিবাদ বলতে কিছু নেই। ওইটা যদি কেউ বলে যে কি মুখে বললো মার্ক্সবাদ, লিনিনবাদ, সোভিয়েত ইউনিয়ন, এই সে এগুলো ফরপাট খাওয়া, যেগুলো চলে গেছে 90 সালের আগে, 90 সালের আগে চলে গেছে এগুলো। 90-এর পরে যে আমরা বড় বড় রাজনীতিকে ক্ষমতা আইলো, আমি বলি যে রাজনীতি একটা দুর্নীতি আইলো। 90-এর পরে আমরা ওই স্বৈরাচারের আমলে যে দৃশ্য দেখলাম, ওইটাও পাইনি, বরং আমাদের সম্পদগুলো বেশি গেছে, কিচ্ছু নাই। রুলিং মিল, সিমেন্ট ফ্যাক্টরি, হ্যাঁ, গ্যাস বিল, বিদ্যুৎ, কী আছে? সরকারি প্রতিষ্ঠান কী আছে?
কিছু আছে? আমাদের টায়ার চলছে, টায়ার ফ্যাক্টরি বা বহুত আছে সম্পদ বাংলাদেশে, অবাঙালিদের সম্পদের রাষ্ট্রীয়করণ করেছে, সব বিক্রি খাইছে। এই যে জুট মিল, টেক্সটাইল মিল, কটন মিল সব শেষ, ধ্বংস। আধুনিক জুট মিল, জুট আমিন জুট, আমিন কার্পেট ধ্বংস। মানে রাষ্ট্রীয় কোনো সম্পদ বলছে সরকার যে চলবে, রাষ্ট্রের যে একটা মানে কাঠামো গঠন করবে, অন্য পাবলিক বাজারে যে একটা কম্পিটিশন করে যে মানে সরকার দেখাবে যে আমি একটা পণ্য প্রোডাক্ট তৈরি করলাম, বাজারে চাইলাম 20 টাকা পরে, আপনারটা কেন 25 টাকা নেবেন, এরকম চার্জ করে বলার মতো সুযোগ না। আমি আমার থেকে থাকতো না, আমি বলতে পারতাম আমার তো নাই, আপনারটা দিয়ে আমি আপনার 22 হইলো আপনি, 23 হইলো আপনি, আপনারটাই আমার নিতে হইব, সেটাই আর কি। সরকার তো এরকম নাই। তো আঙ্কেল আপনি তো অনেক বছর তো অনেক ব্র্যান্ডের গাড়ি চালাচ্ছেন, হুন্ডা, স্ক্যানিয়া, ম্যান, এখন মার্সিডিজ চালাচ্ছেন। তো আপনার কাছে কোন চেসিসের গাড়িটা বেশি ভালো মনে হয়েছে, চালাতে কমফোর্ট মানে আরামদায়ক মনে হয়েছে? আরামদায়ক বলতে মাল্টি গাড়িগুলো হলো পারফেক্ট। মাল্টি এক্সেল, স্ক্যানিয়া নাকি ভলভোটা? যেটা স্ক্যানিয়া চালাচ্ছি, ভলভো চালাচ্ছি। আচ্ছা, মাল্টি পারফেক্ট। এবং কেন মাল্টি জার্নিংটা যাতে বুঝতে পারে, জার্কিং বুঝতে পারে না, ওয়াইট আছে, যত ওয়াইট বেশি হয় গাড়ি তত গাড়ি চালাইতেও আরাম, সত্যি আরাম। তো আঙ্কেল এখন দেশের জন্য না, আমাদের দেশের যে ক্যাটাগরি, আমাদের দেশে প্রথম হলে আমাদের ন্যায় বিচারের অভাব। ন্যায় বিচার বলতে আপনার গাড়িতে বাজাই দিল, আপনার ক্ষমতা আছে, আপনার এলাকার মাস্তান, আপনার প্রভাবশালী, আপনি আবার দোষ সবাই দিবেন। অন্য দেশে তো এগুলো হয় না, দুধ যার শাস্তি ভোগ করতে হবে, ড্যামারি দিতে হবে। আমার দেশে এরকম আবার ফিসুদি মারি দিবে, আবার আপনাদেরকে ড্যামারি শুনি, এরকম আছে। এগুলো দোষ হলে আমাদের সুশাসনের অভাব। আর সবচেয়ে যে বৈষম্য বিরোধী আন্দোলন ছিল না, এটা একটা যুক্তিগত আন্দোলন ছিল, বৈষম্য মেধার বিকাশ। এদের শেখ হাসিনা চলে যাবো এটা বলে নাই, বলছিল না না না, এরা বলছিল মেধার বিকাশ। তো মেধার বিকাশ বৈষম্যর কারণে এখানে মেধাবীরা চাকরি পায় না, অমেধাবীরা গাঞ্জাটি, জুয়াটি, মাদক ব্যবসায়ী, যারা ছাত্র নামে কাঠদারি নাম, আমি বলতে পারবো এটা কি মানে কদিদের মতো, অনেক ছাত্র বুড়ো হয়ে গেছে, কদিরা ছাড়া ফাঁসির মঞ্চের কদিরা জেলখানায় বুড়ো হয়ে গেছে। তো ধরো কিছু কিছু ছাত্র দৃশ্য দেখলে মনে হয় এরা 2-4-5 ফ্লোর বাপ হইতো, হ্যাঁ মা হইতো, কিন্তু এগুলো ছাত্রত্ব রাখি এখানে টেন্ডারবাজি, দান্দাবাজি, মাদক ব্যবসা, আকাম কুকামের মধ্যে জড়িয়ে গেছে। কেন গেছে? রাজনৈতিক কারণে। এদের ওই মানব সেবা দিব, লেখাপড়া করি, সমাজ সেবক হইব, জাতি এবার দেশের কিছু দিবে এত চিন্তা না, হ্যাঁ নিজে কিছু জন্য এত চিন্তা, কারণ দায়ী হলো রাজনীতিক বুঝে নাই। যদি আজকে রাজনীতি বিশেষ করে আমরা তাদের কাছে আদর্শবান হয়েছি, আমরা কিছু লেখাপড়া আমরা করি নাই, আমরাও গেছি স্কুলে, আঠারো করছি, তখনকার স্যাররা আর আমাদের যে ছাত্ররা মা বাবার চেয়েও বেশি দাবড় ছিল এরা স্যাররা, কারণ এরা আমাদের অভিভাবক হিসেবে আমাদের মানুষ গড়ে কারিগর, বলতে চরিত কারিগর ছিল এরা। জি। আর এখন যে আমি যদি বলি, আগে যে স্যাররা পিড়াইতো জ্ঞান ভর্তি দেওয়ার জন্য, চাইলের বস্তা যদি বেশ কাজকে চাইল ঢুকায় বেশি করে আনার জন্য, স্যাররা আমাদেরকে পিড়াইতো জ্ঞান ঢুকানোর জন্য, বেশি করে জ্ঞান ঢুকানো। আর এখন স্যারদের পিড়াই এরা বড় নেতা হওয়ার জন্য। এখন দেখেন আপনি অনেক জায়গায়, যে মনে করেন আপনার এই সিলেট কি বিশ্ববিদ্যালয়ে ডাক্তার জাভেদ বেলুর হামলা করলো, আরও অনেক জায়গায় ঘটনা হয়েছে, পরবর্তী চাকরি বিদ্যালয়রা মানে এদের সংগঠন দাসত্ব হয়ে গেল। হ্যাঁ কি বলবো, তখন আমিও ওই এক সময় কি দীর্ঘদিন আওয়ামী লীগ সংগঠনে জড়িত আছিলাম। আমাদের আঞ্চলিক নেতা ছিল আমার মদিন চৌধুরী ভাই। আমি নিজেও মানে মেলা দিন কাজ করছি এই সংগঠনে, মানে মন উঠে গেল কখন শাপলা 70 ঘটনাটা দেখার পরে সংগঠন থেকে মন উঠে গেল। এটা কী কারণ গেল সামনে যদি তারপরে 14 সালে নির্বাচন করছি এই সংগঠন, তারপর 14 পরে আর বলতে আর এরা মানুষ না, এটা তো রাজনৈতিক দল নাই না, তখন থেকে সরে গেলাম। কিন্তু ওইটা বলতে পারেন এতদিন চাকরি করলাম, এত কিছু করলাম না, না আমার একটাই আমার কর্ম, আমার মন বা চোখ অন্যদিকে ছিল না। জি জি।
এই আমাদের সামনে অনেকেই বড় ফসল হয়েছে না ড্রাইভারদের মধ্যে, হ্যাঁ এগুলা আমার বুঝতে ছিল না, আমার ইয়া ছিল না। তো আঙ্কেল এখনো চালামো, আল্লাহ দিলে আজ এতদিন পারি এতদিনে চালাই যাবো, কিন্তু আমি এখন এই আমাদের এখানেও গাড়ি চালাইতেছি, আমার মালিক বা আমার ম্যানেজার জিএম ছাত্র আমাকে ভালোবাসে যদি আমি এখানে গাড়ি চালাইতে পারতেছি। এখানে এখনও গাড়ি চালাই, কেন চালাই? কিন্তু এদের ভালোবাসা, এদের দৃষ্টিতে আমি ভালো, জি জি, অন্যদের দৃষ্টিতে আমি খারাপ। অন্য দৃষ্টিতে আমি খারাপ, কেন খারাপ জানেন কাকা? কেন? সত্যটাকে সাদারে সাদা বলে কালোরে কালো বলে। এটা সব সেক্টর মানে একই হবে, যারা এগুলো সরাসরি ডিরেক্ট বলে সাদাকে সাদা কালার, সব জায়গায় তারা সমস্যার মধ্যে আছে। হ্যাঁ সেই সমস্যা, কিন্তু আমি আমার বুকে বলে একটা আমার মালিক আর আমার জিএম সব আমার ভালোবাসা, জি এটা মূল্যায়ন করে। যারা বুঝে তারা অবশ্যই আপনাকে মূল্যায়ন করে। আমাকে একদিনও তো না, আমি যখন গ্রিনল্যান্ড থেকে আসলাম একদিনে আমাকে বসে দেখতে না, আমার কোনো ইতিস কী হয়েছে, আমি এই ঘটনা আমি আপনি ফেস চালাই দেখতে পারেন, আমি কি এখানে কোনো মালিক সম্বন্ধে বলছি জিনিসপত্রের দাম বেশি, আমাদের আয় রোজগারের সাথে মিল নেই, তারপরে দুইটাই আমাদের জন্য অভিশাপ, এগুলাই বলছি। দেড় দরবার হয়ে যায়, খরচ ধরে যায়, কিস্তিতে জড়ে যায়, এগুলো সুৎকৃতিতে আরেকটা আসে যায়, মানে আমরা এমনভাবে আছি খুব টানা গেছি। কোনো একটা মেজর কোনো আমাদের যদি ইনফেকশন হয় বা পেশেন্ট অবস্থা পড়ে যায়, আমাদেরকে সাহায্যের হাত বাড়ানো ছাড়া আর কেউ আমাদের উড়িয়ে আসা সম্ভব না। তো আঙ্কেল আজকে অনেকক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ, আপনার কথাবার্তাগুলো অনেক ভালো লেগেছে, আশা করি আমার ভিউয়ার যারা আছে তারা ভালো লাগবে। আমি মনে করেন আপনি বলছি যে কেন আমাদের তো বলার মতো অনেক কিছু আছে, কিন্তু আমাদের একা একা আমি একজনের কিছু না, জি জি, এটা বিশাল ব্যাপার। কিন্তু আমাদের বিশাল ব্যাপার জন্য যেটার জন্য আমরা ট্রেড ইউনিয়ন মধ্যে মনে করেন যেখানে বিপ্লব বিপ্লব বঙ্গোপসাগরে ডুবে গেছে, ওখান থেকে তুলে আনার মতো আর কারো শক্তি নেই, ডুবে গেছে, ঘূর্ণিঝড়ের ভিতরে ডুবে গেছে। 91 ঘূর্ণিঝড় ছিল না, ওই বিপ্লব ওখানে ডুবে গেছে, খালাস বিপ্লব। এখন আমরা মার্কিন সাম্রাজ্যবাদের পিছনে আছি। তো ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভুল হলে মাফ করে দিয়ে সমস্যা, ঠিক আছে।